একটু আগেই টেলিফোনে খবর পেলাম সন্তু মারা গেছে। রাজধানী এক্সপ্রেস চড়ে দিল্লি যাচ্ছিল। ট্রেনটা লাইন থেকে ছিটকে গিয়ে বিশাল অ্যাক্সিডেন্ট। চারটে বগি একেবারে উল্টে গেছে। 100-রও বেশি লোক মারা গেছে, আহত প্রায় 200 কি তারও বেশি। টিভি চ্যানেলে ক্রমাগত ব্রেকিং নিউজ চলছিল। তারই মধ্যে আমার ল্যান্ডলাইনে ফোনটা এলো। সন্তুর বড় ছেলে রাজু, ও দিল্লি যাওয়ার তোড়জোড় করছিল। তার আগেই কন্ট্রোল রুম থেকে খারাপ খবরটা এসে গেছে। আমি অন্য কথা ভাবছিলাম। সন্তু সব সময় ভাবতো ও অপঘাতে মারা যাবে, কারণ ওর চোখের সামনে মানু অপঘাতে মারা গিয়েছিল 30 বছর আগে। ওরকম মৃত্যু যারা দেখে তারা নাকি অপঘাতে মারা যায়। আমি আর হরিয়া ওকে অনেক বুঝিয়েছি, বারবার জোর দিয়ে বলেছি ব্যাপারটা ছিল স্রেফ একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু সন্তু মানতে চায়নি। আমার আর হরিয়ার মনেও একটা আশঙ্কার কাঁটা দিন রাত খচখচ করত। 30 বছর আগের ঘটনা হলেও আমার সব সময় মনে হতো সেটা 30 সেকেন্ডের পুরনো। গাঢ় শীতের এক ভোরবেলায় সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমি, সন্তু আর হরিয়া হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। বাইরের ঠান্ডার চেয়েও শরীরের ভেতরের ঠান্ডাটা বেশি করে টের পাচ্ছিলাম মানু আর আমাদের মধ্যে নেই। একটু আগেও যে আমরা 4 জন ছিলাম, এখন 4 বিয়োগ 1 সমান 3। সেই ঘটনার কথা যারা জানতো তারা জানতো। আমরা 3 জন কখনো কাউকে বলিনি, কিন্তু সন্তু মারা যাওয়ার খবরটা পাওয়ার পর মনে হলো সময় কমে আসছে। এখন বাকি আছি আমরা 2 জন, আমি আর হরিয়া। যদি আরো দেরি করি তাহলে এমন হতে পারে আমি আর হরিয়া দুজনের কেউই সেদিনের ঘটনাটা বলে যাওয়ার সময় পাব না। তাই গল্পদূতের আজকের নিবেদন অনিশ দেবের লেখা একটা ভাঙা চোরা বাড়ির ভেতর। গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী প্রকাশিত অশরীরী ভয়ঙ্কর বইটি থেকে। শুনতে থাকুন অনিশ দেবের লেখা একটা ভাঙা চোরা বাড়ির ভেতর। 30 বছর আগে আমি তখন নিতান্তই বালক ছিলাম। বেশ মনে আছে, আমি পড়তাম ক্লাস 6-এ। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শীতের ছুটিতে পান্নাগড়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এর আগেও মামা বাড়ি আমি এসেছি, তবে সে মাত্র 2-1 দিনের জন্য বাবা মার সঙ্গে। আর এবারের আশাটা পুরোপুরি 1 মাসের জন্য। আমাকে বড় মামার হাতে হ্যান্ডওভার করে মা আর বাবা ফিরে গিয়েছিলেন। বলেছিলেন মাসখানেক পর আমাকে ফেরত নিতে আসবেন। প্রথমে আমার বন্ধুত্ব হয়েছিল বড় মামার মেয়ে মানুর সঙ্গে। ক্লাস 5-এ পড়ে, রোগা টিংটিঙে চেহারা, খুব ছটফটে, কাঠ বিড়ালির মতো তরতর করে গাছে উঠতে পারে। মামা বাড়িটাকে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল, তবে ভালো লাগার পেছনে অনেকগুলো কারণ ছিল।
প্রথম কারণ ছিল পান্নাগড় গ্রাম। সেরকম গ্রাম আজকাল বোধহয় শুধু সিনেমাতেই দেখা যায়। মামাবাড়ির চেহারাটাও ছিল সেই গ্রামের মতোই। তাছাড়া সে গ্রামে তখনও যে বিদ্যুৎ পৌঁছয়নি, সে ব্যাপারটা আমাকে বেশ অবাক করেছিল। মামা বাড়িতে ছিল বড় মাপের মাটির উঠোন, তার মধ্যে একটা কুয়ো ঘিরে ইট পাতা, কুয়োর মাথায় কপিকল, আর কুয়োতলা ঘিরে বেশ কয়েকটা কলা গাছ, আর উঠোনের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড আম গাছ। মামা বাড়িতে 3টে মাত্র ঘর বেড়া আর টালি দিয়ে তৈরি। একটা ঘরে বড় মামা, বড় মামি আর মানু থাকে। একটা ঘরে থাকে ছোট মামা আর দিদু। আর 3 নম্বর ঘরটাই কেউ থাকে না, শুধু টুকিটাকি জিনিসপত্র রাখা। ভালো লাগার দ্বিতীয় কারণ ছিল আমার দিদু। প্রতিদিন সন্ধ্যাবেলা দিদু আমাদের দারুণ দারুণ গল্প বলতো। গল্পগুলো দিদু কোথাও পড়েছে নাকি বানানো সেটা বুঝতে পারতাম না আমি। তবে আমার যে অবাক লাগতো তার কারণ দিদুর চোখে দৃষ্টি ছিল না। ছানি টানি পড়ে না কিভাবে যেন বেশ কয়েক বছর আগে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। মানু আর বড় মামি সবসময় দিদুর দেখাশোনা করত। আর ছিল একটা ছোট্ট কুকুর, চিঙ্কা, পমেরেনিয়ান, গায়ে হালকা বাদামি রঙের বড় বড় লোম। চিঙ্কা ছোট মামার পোষা কুকুর হলেও দিদুর কাছে সব সময় ঘুরঘুর করত। দিদুর হাত পা চাটত, ও যেখানেই থাকুক দিদুর ডাক কানে গেলেই ছুটে আসতো দিদুর কাছে। আর মানুও কুকুরটাকে খুব ভালোবাসতো। মামা বাড়িটা ভালো লেগে যাওয়ার তৃতীয় কারণ ছিল স্বাধীনতা। প্রতিটি দিনকেই আমরা 15th আগস্ট বলে মনে হতো। পান্নাগড় গ্রামটাকে আমি প্রথম 2-4 দিনের মধ্যেই চিনে নিয়েছিলাম। সে কাজে আমার গাইড ছিল মানে মন্দিরা। বয়সে ছোট হলে কি হবে, ওর হাব ভাব ছিল বর্দির মতো। পান্নাগড় নতুন বলে আমিও ব্যাপারটা মেনে নিয়েছিলাম। সারাদিন আমরা 2 ভাই বোনে যতই টো টো করে ঘুরি না কেন, সন্ধে নামার মুখে ঢুকে পড়তাম বাড়িতে। চিড়ে মুড়ি যা হোক কিছু দিয়ে জলখাবার সেরে নম করে একটু বইপত্র নিয়ে বসা, তারপরই সোজা দিদুর কাছে এবং গল্প শোনার কাজ শুরু। সেটা চলতো রাত পর্যন্ত। তারপর খেয়ে দিয়ে দিদুর ঘরে আমি শুয়ে পড়তাম। দিদু একটা তক্ত পোষে, আর মেঝেতে ঢালা বিছানা করে আমি আর ছোট মামাটা ঘুমের ঘোরে নাক ডাকতো। আমি আর মানু ছাড়া আরো 2 জন দিদুর গল্প শুনতে আসতো। ওরা হলো সন্তু আর হরিয়া। ওরা মানুদের শুধু প্রতিবেশী ছিল না, মানুর খুব ভালো বন্ধুও ছিল। আমার আর মানুর রোজকার টো কোম্পানিতে ওরা ছিল নিত্য সঙ্গী। আর মাঝে মাঝে চিঙ্কাও আসতো আমাদের সঙ্গী হতে। আমরা 4 জন পান্নাগড়ে নানা রকম অভিযান চালাতাম। গাছের ছোট ছোট ডালের টুকরো ছিল আমাদের অভিযানের একমাত্র অস্ত্র। পান্নাগড়ের কোথায় না অভিযান চালাতাম আমরা। কলা বাগানে, চাষের ক্ষেতে, পুকুর পাড়ে, গাছপালায় ঠাসা জঙ্গলে, আর
একটা ভাঙা চোরা বাড়িতে। সব জায়গার মধ্যে সেই ধসে পড়া বাড়িটাই আমাদের কাছে সবচেয়ে ফেভারিট ছিল, কারণ ওটার ভেতরে অভিযান চালানোর নানান উপাদান ছিল। তাছাড়া বাড়িটা ছিল মানুদের বাড়ির খুব কাছে। সারা গ্রামে ওটাই বলতে গেলে একমাত্র পাকা বাড়ি। গ্রামের লোকেরা ওটাকে ভাঙা বাড়ি অথবা রাজবাড়ি বলতো। বাড়িটা এককালে কতলা ছিল কে জানে, তবে তখন যা দেখেছি তাতে শুধু ভাঙা চোরা বড় বড় থাম। বাড়ির চারদিকের দেওয়াল বলে কিছু নেই। এখানে ওখানে রাবিশের পাহাড়, ভেঙে কাঠ হয়ে থাকা বড় মাপের জানলা দরজা, ফাটল ধরা দেওয়াল থেকে গজিয়ে ওঠা বড় মাঝারি বট আর অশ্বত্থ গাছ। এছাড়া বাড়ির নানান জায়গায় আগুনের পোড়া দাগ। বাড়ির ভেতরে ঢুকে অভিযান চালিয়ে আমরা যা যা দেখেছিলাম সেটা হলো অসংখ্য গোল পায়রা, অথচ অসংখ্য গোল পায়রা সেখানে আনাচে কানাচে বাসা বেঁধেছে, আর তার সঙ্গে প্রতিবেশী হয়েছে চামচিকে আর বাদুর। এছাড়া রাবিশের স্তূপের মধ্যে লাঠির খোঁচা দিয়ে একটা সাপ দেখতে পেয়েছিলাম। হরিয়া বলেছিল সাপটা নাকি চন্দ্রবোরা, ওর বাবা ওকেই সাপ চিনিয়েছে। ভাঙাচোরা বাড়িটাকে ঘিরে আছে বেশ খানিকটা জমি। এককালে বোধহয় বাগান ছিল, এখন সেসব শুধুই জঙ্গল। ওই বাড়িটার গল্প মানু আমাকে শুনিয়েছিল। বলেছিল ওটা আগে রাজবাড়ি ছিল, বুঝলে? তারপর একবার বর্ষাকালে ওই বাড়িটায় বাজ পড়েছিল, তাতে গোটা বাড়িটাই আগুন ধরে গেছিল। সেই আগুনে রাজা রানী তাদের ছেলে মেয়েও সবাই পুড়ে মারা যায়। সর্দিতে কাবু সন্তু দুবার নাক টেনে জিজ্ঞাসা করলো, কেউ বাঁচলো না? তখন মানু বেশ ঝাঁঝিয়ে বলেছিল, আগেও তো তোকে কতবার বলেছি, বারবার এক কোশ্চেন করিস কেন? বাঁচলে তো দেখতেই পারতিস। হরিয়া চোখ গোল গোল করে বলল, ताज्जुब की बात, एकदम एक साथ। মানু তখন স্কুলের দিদিমণির ঢঙে জোর দিয়ে বলছে, হ্যাঁ রে হাদারাম, এক সাথ, আমার দিদু বলেছে। মানুর শেষ কথাটা শুনে আমরা তিনজনই চুপ করে গিয়েছিলাম, কারণ দিদুর বলা সত্য কাহিনী কখনো বানানো হতে পারে না। দিদুর কাছে আমরা ভাঙা বাড়ির গল্প পরে আবার শুনেছি। দিদু বলেছিল এ গল্প দিদু শুনেছে আমার দাদুর কাছে। দাদু আবার শুনেছিল তার ঠাকুরদার কাছে। রাজবাড়িটায় নাকি অনেক হিরে জহরত আর সোনার মোহর লুকানো আছে। সেগুলো নাকি শুয়ে শুয়ে বছর ধরে এক জখ পাহারা দেয়। সেই জন্য অনেকবার চোর ডাকাতরা ওই রাবিশের স্তূপ খুঁড়ে গুপ্তধন চুরি করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই পায়নি। উল্টে দুজন রাবিশের ভেতরে তলিয়ে গেছে। ওগুলো রাবিশ তো নয়, চোরাবালি। আর চোর ডাকাত দলের বাকিরা যারা সেই তলিয়ে যাওয়ার দৃশ্য দেখেছিল, তারাও পরে কোনো ভাবে অপঘাতে মারা গেছে। সেই জখ নাকি যাদের উপরে নজর দেয় তাদের কাউকে ছাড়ে না।
অপঘাতে মৃত্যু না হওয়া পর্যন্ত আঠার মতো লেগে থাকে। দেদুর এই গল্পে মানুষ যতটা ভয় পেয়েছিল, আমরা তিনজন ততটা নয়, কারণ সন্তু বেশ ডাকাবুকো ছিল আর হরিয়াও তার কাছাকাছি। আমি ঠিক সেরকম না হলেও ভূত প্রেতে আমার তেমন ভয় কিংবা ভক্তি ছিল না। একেবারে ছোটবেলা থেকেই ভূত টুত বলে কিছু নেই, এই কথাটাই মা আর বাবা যুক্তি দিয়ে আমার মনে গেঁথে দিয়েছিল। কিন্তু রাতে হ্যারিকেনের আলোয় দিদু যখন ভাঙা বাড়ির কথা শোনাতো, তখন বাবা মার শেখানো সব যুক্তি টুক্তি কেমন যেন ফিকে হয়ে যেত। আমি সম্মোহিতের মতো দিদুর দিকে তাকিয়ে থাকতাম। দিদুর টকটকে ফর্সা মুখ, ভাঁজ পরা গাল, অন্ধ দুটি চোখ, সব আমার চোখের সামনে আজও ভাসে। মাঝে মাঝে দিদুর চোখের কোল দিয়ে জল গড়াতো। দিদু একটা সাদা কাপড় দিয়ে সেটা মুছে নিত। দিদু বলেছিল, শোন তোরা পোলাপন, সব ঠিকঠাক, ত্যাগো মাথায় ঢুকবে না। ওই জকের যখন খিদা পায় তখন হ্যাতাই ওপরে উঠে আসে, লড়াচড়া কইরা খাওনের বস্তু খোঁজে। এসব শুনে আমার বেশ ভয় ভয় করত। মাঝরাতে কখনো ঘুম ভেঙে গেলে টর্চ জেলে ঘরের ভেতরে এদিক ওদিক দেখতাম। আমার পাশে মেঝেতে ছোট মামা নাক ডাকিয়ে ঘুমোতো, আর দিদুর তক্তপোষের নিচে শুয়ে থাকতো চিঙ্কা। টর্চের আলো পড়লেই ও জল করে আমার দিকে তাকাতো। ওর জ্বলন্ত চোখ দেখেও আমার বুকটা কেমন করতো। ওই শীতের মধ্যে একদিন হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামলো। বড় মামা বলল নিম্নচাপের বৃষ্টি। সে বৃষ্টি চলল 3 দিন। ফলে 3টে দিন আমাকে আর মানুকে ঘরেই কাটাতে হলো। কিন্তু বৃষ্টি থামার পর যে দিনটা পাওয়া গেল, তা এক কথায় সোনা ঝকঝকে দিন বলা যেতে পারে। ব্যাস, আমাদের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ আবার শুরু হয়ে গেল। সেদিন রাজবাড়ির ভেতরে ঢুকে আমরা যখন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎই চোখে পড়ল রাবিশের স্তূপে একটা নড়াচড়া। উপরের ছোট বড় ঢেলাগুলো অল্প অল্প নড়ছে, যেন কোনো একটা কিছু রাবিশের নিচ থেকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে। চিঙ্কা আমাদের সঙ্গে ছিল। ও আচমকা লাফিয়ে পড়েছিল রাবিশের ওপরে, বারবার ঘেউ ঘেউ করে থাবা দিয়ে রাবিশের স্তূপ খোঁড়ার চেষ্টা করছিল। মানুর চিঙ্কা, এ চিঙ্কা ডাক কেউ গ্রাহ্যই করছিল না। আমরা 4 জন আর দেরি না করে ছুটে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। আমাদের পালাতে দেখে ছোট্ট কুকুরটাও দৌড়ে পালিয়ে এসেছিল। ব্যাপারটা আমরা মামাদের বা দিদুকে জানাইনি। আসল ঘটনাটা ঘটেছিল এর দিন 7 পর, মানুর জন্মদিনের রাতে। দিদু রাতে মাঝে মাঝে জেগে উঠত, ঘুমের ঘোরে কথাও বলতো। কোনো সময় সেসব কথা আমি শুনতে পেতাম। শুনে ঘুম ভেঙে যেত আমার। জেগে উঠলে দিদু তক্তপোষের পাশ দিয়ে একটা হাত নিচে ঝুলিয়ে দিত। ঘুম জড়ানো গলায় বলতো, চিঙ্কা, কই গেলি রে? আছিস তো সাবধান। অমনি চিঙ্কা
প্রভু ভক্ত কুকুরের মতো দিদুর হাতটা বেশ করে চেটে পুটে দিত। আমি দিদুর গলার আওয়াজে জেগে উঠলেই টর্চের আলোটা এক পলক জ্বালতাম। ঘুম চোখে চিঙ্কার হাত চাটা দেখেই আবার আলো নিভিয়ে শুয়ে পড়তাম। মানুর জন্মদিনে সারাটা দিন আমি আর মানু হই হই করে কাটালাম। সন্তু আর হরিয়াকে মানু সকাল থেকেই আসতে বলেছিল, ফলে আমরা লুডো, ক্যারাম, রুমাল চোর খেলে বেশ মজা আর হুল্লোড় করে দিনটা পার করলাম। মানু বায়না করায় হরিয়া আর সন্তু রাতে মামা বাড়িতে থেকে গিয়েছিল। অবশ্য এই থেকে যাওয়াটা ওদের কাছে নতুন কোনো ব্যাপার ছিল না। রাতে দিদুর ঘরের মেঝেতে আমাদের তিনজনের বিছানা পাতা হলো। আমরা তিনজন একসঙ্গে শোবো এরকম জেদ ধরায় ছোট মামা পাশের ঘরে শুতে গেল। আমাকে বার করে বলে গেল দিদুর খেয়াল রাখতে। আরো বলল আমরা যেন গল্প করে বেশি রাত না করি। এরকম ভাবে আমরা আগেও শুয়েছি, তাই সেটাও কোনো নতুন ব্যাপার ছিল না। হ্যারিকেনের আলোয় দিদুর কাছে গল্প শোনার পর আমরা লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ নিজেরা ফিস ফিস করে গল্প করে তারপর এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। রাতে হঠাৎই দিদুর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। চিঙ্কা, আছিস তো বাপধন? কই গেলি রে? লেপ ফাঁক করে তাকালাম। হেরিকেনের পোলতে অনেকটা নামিয়ে ঘরের কোণে রাখা ছিল। সেই আবছা আলোর আভায় চিঙ্কাকে দেখতে পেলাম। দিদুর ঝোলানো হাতটা চাটছে। আবার কখন যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতের পর শীতটা বোধহয় জাঁকিয়ে পড়েছিল, কারণ লেপ মুড়ি দিয়েও আমি শীতে কুঁকড়ে যাচ্ছিলাম। কখনো কখনো দিদুর গলা শুনতে পাচ্ছিলাম, আর শুনতে পাচ্ছিলাম চিঙ্কার হাত চাটার শব্দ। কুকুরটা পাগলের মতো দিদুর হাত চাটছে। চপাত চপাত শব্দ হচ্ছে। ভোরের দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি ভোরের আবছা আলো ঢুকেছে খোলা দরজা দিয়ে, তার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। দরজাটা খুলল কে? পাশে তাকিয়ে দেখি সন্তু আর হরিয়া দুজনেই লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দিদুর তক্তপোষের দিকে তাকাতে আমার বুকটা বরফ হয়ে গেল। দিদুর একটা হাত তক্তপোষের পাশ দিয়ে নিচে ঝুলছে। একটা কালো জীব সেই ঝুলন্ত হাতটা প্রাণপণে চাটছে। চপাত চপাত শব্দ হচ্ছে। ঘরে চিঙ্কার চিহ্ন মাত্র নেই। তার বদলে মেঝেতে যা পড়ে আছে তাকে ভোরের আলোতে চিনতে ভুল হলো না। রক্ত। এই ভয় পাওয়া অবস্থাতে এক ছটকায় উঠে দাঁড়ালাম। পা দিয়ে লাথি মেরে সন্তু আর হরিয়াকে জাগিয়ে দিলাম। আমরা তিনজনে প্রাণপণে চিৎকার করে দিদুকে ডাকতে লাগলাম। ছোট মামা আর বড় মামাকেও ডেকে বাড়ি মাথায় করলাম। দিদু কোনো সাড়া দিল না। একটা মৃত দেহের মতো বিছানায় চিত হয়ে চুপচাপ শুয়ে রইল। তবে ছোট মামা আর বড় মামার ঘরের দিক থেকে সারা শব্দ পেলাম। আমরা তিনজন বেড়ার দেওয়ালে সিঁটিয়ে বড় বড় চোখে জিভটার দিকে তাকিয়েছিলাম। কালো চ্যাপ্টা খড়খড়ে আর চামড়ার উপরে ছোট ছোট অসংখ্য ফুসকুড়ি। জিভটার শেষ কোথায় আমরা বুঝতে পারছিলাম না।
প্রথমে ওটাকে দেখে সাপ বলে ভুল করেছিলাম, কারণ ওটা ঘরের মেঝেতে এঁকে বেঁকে দরজা দিয়ে বাইরে চলে গেছে। আমরা তিনজন পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে বাইরে বেরোলাম। ওটা কি? ওটা তো জীব, রাক্ষসের জীব, পিশাচের জীব। ওটা তো বাড়িটার জীব। দেখলাম সন্তু আর হরিয়া কখন যেন ওদের অস্ত্র মানে গাছের সরু ডাল হাতে তুলে নিয়েছে। জিভটা ততক্ষণে চলতে শুরু করেছে। সাপের মতো হিল হিলে মসৃণ গতিতে ওটা ফিরে যাচ্ছে ওর আস্তানায়। লাটাইয়ের যেমন করে সুতো গোটানো হয় ঠিক সেইভাবে কেউ যেন জিভটাকে টেনে নিচ্ছে মুখের ভেতরে। আমাদের চিৎকারে বড় মামা, বড় মামি, মানু, ছোট মামা সবাই বেরিয়ে এসেছে উঠোনে। ওরা সবাই কি হয়েছে কি হয়েছে করে চিৎকার করছিল। কি হয়েছে রে? কোথায় আছিস তোরা? কোথায়? কোথায় চললি? কি হলো? কোথায় যাচ্ছিস? ওটা কি জিনিস? কোথায় যাচ্ছিস? ওটা কি? তবে সর করে চলে যাওয়া জীবটাকে দেখে মানু যে চিৎকারটা দিয়েছিল সেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। অতল কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা এক তীব্র তীক্ষ্ণ চিৎকার। সে চিৎকারের অলৌকিক জগতের ঠান্ডা বাতাস জড়িয়ে আছে। জিভটা ততক্ষণে উঠোন ছাড়িয়ে বৃষ্টি ভেজা মেঠো রাস্তায় পড়েছে। তর তর করে ছুটে চলেছে ভাঙা চোরা বাড়িটার দিকে। আমরা তিনজনের ভেতরে কি একটা যেন হয়ে গেল। দিদুর কথা ভেবে, চিঙ্কার কথা ভেবে আমাদের মধ্যে বোধহয় রাগ আর আক্রোশ উথলে উঠেছিল। দেখলাম হরিয়া আর সন্তু দুজনেই জিভটাকে তাড়া করে ওটার উপরে কয়েক ঘা লাঠির বাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করলো। মামা মামিরা পেছন থেকে আমাদের বার ডাকছিল, কিন্তু সেসব ডাক আমাদের কানে ঢুকছিল না। জিভটা ভাঙা চোরা বাড়ির ভেতরে ঢুকে পড়লো, আর ওটাকে তাড়া করে আমরাও। হঠাৎই খেয়াল করে দেখি মানু কখন যেন ছুটে আমাদের কাছে এসেছে। পেছন থেকে ওর মায়ের মানু মানু ডাক আমরা তিনজন শুনতে পাচ্ছিলাম, কিন্তু মানু সেসবে ভ্রুক্ষেপ করলে তো। ভোরের আলোয় দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না, শুধু চারপাশে ঠান্ডা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল, কখনো কখনো আমাদের নজর ঝাপসা করে দিচ্ছিল। আমরা চারজন দুদ্দার করে ভাঙা বাড়িতে ঢুকে পড়েছি। আমাদের চেঁচা মেচি আর পায়ের শব্দে ভাঙা বাড়িটার আনাচে কানাচ থেকে অনেকগুলো পায়রা ডানা ঝাপটে বাতাসে উড়তে শুরু করলো। ওদের ডানার পথ শব্দ অনেক বাদুড় আর চামচিকেকে চমকে দিল। জিভটা একটা রাবিশের স্তূপের মধ্যে ঢুকে যাচ্ছিল। তখনই চোখে পড়লো রাবিশের ওপরে গোলমরিচের গুঁড়োর মতো ছড়িয়ে রয়েছে জিঙ্কার লোম, আর সেই লোমের গোছার কোথাও কোথাও রক্তের দাগ। মানু চিৎকার করে কেঁদে উঠল। সেই বুক ফাটা হাহাকারে আমাদের বুকের ভেতরটা মুচড়ে গেল। পেছনে বড় মামা ছোট মামার গলায় আওয়াজ পেলাম, আর ঠিক তখনই আমাদের চমকে দিয়ে মানুষ চিঙ্কা বলে ডুকরে উঠে জিভটা লক্ষ্য করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল। জিভটা তখনও হাত দুয়েক দেখা যাচ্ছিল। চোখের পলকে ওই জ্যান্ত চাবুকের মতো বাতাসে সাঁই শব্দ তুলে মানুর পা জড়িয়ে ধরল। তারপর আমাদের চোখের সামনে সেই রাবিশের স্তূপ জীবন্ত চোরাবালি হয়ে মানুকে গিলে ফেললো।
আমরা সবাই পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম, শুধু হাত পার ঠোঁট থর থর করে কাঁপছিল। কত কয়েক মিনিটের মধ্যে কি যে ঘটলো, কেন ঘটলো, এসব ভেবে ভেবে আমাদের মন অসাড় হয়ে গিয়েছিল। জীবন বড় বিচিত্র। 30 বছর সময় গড়িয়ে গেলেও সন্তু আর হরিয়ার সঙ্গে আমার এখনো ইমেল আর ফোনে যোগাযোগ আছে, মানে ছিল, কারণ সন্তু তো এখন আর নেই। সেদিন দিদু আর মানুকে আমরা হারিয়েছিলাম। রাবিশের স্তূপের মধ্যে অনেক খোঁড়াখুঁড়ি করেও মানুকে আর পাওয়া যায়নি। আজ সন্তুকে হারালাম, কিন্তু এরপর কার পালা, আমার না হরিয়ার? মানুর 30 বছর আগের বুক ফাটা হাহাকার আমার কানে বেজে উঠল আবার। চিঙ্কা, এ চিঙ্কা। আজকের গল্প পাঠে ছিলাম আমি, মাধব। অন্যান্য চরিত্রে ছিল পমি, শিবম এবং সুমন। গল্পদূত চ্যানেলে এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গল্পটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। শুনতে থাকুন গল্পদূত। ধন্যবাদ। শুভরাত্রি।